প্রধানমন্ত্রীরা আপনারা এই রিজাইন করাবেন, সরকার পতন করাবেন। পতন করায় আপনাদের আন্দোলন তো এখন পুরাটাই হচ্ছে গিয়ে জামাত শিবির আর বিএনপির দখলে চলে গেছে। তাহলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় আনবেন, তারেক জিয়ারে আবার ক্ষমতায় নিয়ে আসবেন যিনি দ্বন্দ্বপ্রাপ্ত। তাহলে আপনারা যদি এইগুলো আনেন, তাহলে আজকে আপনারা এক দফা চাচ্ছেন, আজকে যারা এক দফা দিচ্ছে কালকে এরা আরেকটা দফা দিবে, দিয়া বলবে যে আপনি আওয়ামী লীগ করা বন্ধ করেন। এই দেশে কেউ আওয়ামী লীগ করতে পারবে না। 2 দিন পরে বলবে যে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না। মরবে হচ্ছে গিয়ে যে যারা এই না দুর্নীতি করছে, না এরা এই যে সহজ সরল জীবনযাপন চাইছে, তারাই এখন বিপদগ্রস্ত। বিএনপি সরকারের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগকে নিঃশেষ করার সকল আয়োজন যখন প্রায় সম্পূর্ণ, ঠিক তখনই অবৈধভাবে দীর্ঘদিন ধরে আটক ব্যারিস্টার সুমনকে নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ একটা আলোড়ন তৈরি হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, এভাবে বেআইনিভাবে আটক রেখে সরকার আসলে কি হাসিল করতে চাইছে। দেশি বিদেশি মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর সমালোচনা অগ্রাহ্য করে সরকার দেশের সাংবাদিক, আইনজীবী, সাবেক প্রধান বিচারপতি সহ যাদেরকে আটক রাখছে তারা যে আন্তর্জাতিকভাবে সরকারের মুখোশটি খুলে দিচ্ছে সে কথা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রশ্ন হলো, সরকার ব্যারিস্টার সুমনদেরকে এত ভয় পাচ্ছে কেন? চলুন বোঝার চেষ্টা করা যাক। একটি প্রশ্ন দিয়ে শুরু করি। যে রাষ্ট্র একজন মানুষকে দোষী প্রমাণ করতে পারে না কিন্তু মুক্তিও দিতে রাজি হয় না, সেই রাষ্ট্র কি আসলে বিচার করছে নাকি আসলে শাস্তি দিচ্ছে বিচারের নামে? প্রশ্নটা হয়তো আপনার কাছে অনেক তাত্ত্বিক মনে হতে পারে, কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতা এই প্রশ্নটির উত্তরই দেশের বিচার ব্যবস্থার সমগ্র চরিত্র নির্ধারণ করে দিচ্ছে। কারণ আজ বাংলাদেশে আদালত, মামলা, জামিন, রিমান্ড এসব শব্দের আড়ালে আসলে একটি রাজনৈতিক প্রকল্প চলছে, যেই প্রকল্পের নাম ভিন্নমত নির্মূল, আওয়ামী লীগ নির্মূল, বিরোধী কণ্ঠস্বর নীরব করে দেওয়া আর রাষ্ট্রীয় প্রতিশোধকে আইনের পোশাক পরানো এবং আইনের পোশাক পরিয়ে চালিয়ে দেওয়া। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন 2024 সালের 21শে অক্টোবর রাত 1:30টায় মিরপুর থেকে গ্রেপ্তার হন। আজ পর্যন্ত তিনি কারাগারে। তার বিরুদ্ধে মামলার সংখ্যা অন্তত 7টি, তার আইনজীবীদের ভাষ্য অনুযায়ী আরো বেশি। হাইকোর্টে জামিন হয়েছে, রাষ্ট্রপক্ষ আপিল করেছে, কোথাও জামিন বহাল, কোথাও স্থগিত। আরেক মামলায় জামিন হলে আরেক মামলা দিয়ে তাকে আটক রাখা হচ্ছে। এই খেলা চলছে মাসের পর মাস এবং এর শেষ কোথায় তা রাষ্ট্র জানাতে রাজি নয়। এখন সরকারের সমর্থকরা বলতে পারেন বা বলবেন, মামলা আছে তো বিচার হবে, এটাই তো স্বাভাবিক। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু স্বাভাবিক বিচার ব্যবস্থায় একটি মৌলিক প্রশ্ন থাকে, মামলার চরিত্র কি, প্রমাণের অবস্থা কি, চার্জশিট দেওয়া হলো কিনা, অভিযুক্ত পালানোর ঝুঁকি আছে কিনা, বিচারকে প্রভাবিত করার আশঙ্কা আছে কিনা, আর সবচেয়ে বড় প্রশ্ন, রাষ্ট্র কি আইনের প্রক্রিয়াকে বিচার পাওয়ার পথ বানাচ্ছে নাকি শাস্তি দেওয়ার অস্ত্র বানাচ্ছে? যখন এক মামলায় জামিন মেলে তো পরের মামলায় সেটি স্থগিত হয়ে যায়, তখন একজন মানুষকে দোষী সাব্যস্ত না করেই মাসের পর মাস আটকে রাখা হয়। যখন আইনি প্রক্রিয়ায় অনন্তকাল ধরে শাস্তির বিকল্প হয়ে দাঁড়ায়, তখন সেটাকে বিচার বলা চলে না, সেটার নাম বিচারিক হয়রানি, রাষ্ট্রীয় মোড়কে মোড়ানো ধীর গতির প্রতিশোধ। এখন প্রশ্ন হলো, ব্যারিস্টার সুমনকে নিয়ে সরকার এত ভীত কেন? কারণ সুমন কেবল একজন সাবেক সংসদ সদস্য নন, তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থীও ছিলেন না, স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছিলেন। দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার নিয়ে কথা বলতেন। সোশ্যাল মিডিয়ায় তার প্রভাব ছিল, মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল দলের বাইরেও। আর তারেক রহমান সরকারের কর্তৃত্ববাদী রাজনীতির সবচেয়ে বড় ভয়টা ঠিক এখানেই। সংগঠিত বিরোধী দল নয়, বরং এমন এক ব্যক্তি যাকে মানুষ নিজের মতো করে বিশ্বাস করে, নিজের মতো করে ভালোবাসে। এমন মানুষকে বশে আনা না গেলে কি করা হয় বলেন তো? বন্দী করা হয়। কারণ বন্দিত্ব শুধু একজন মানুষকে কারাগারে রাখে না, এটি সমাজের প্রতিটি কোণে একটি বার্তাও পাঠায়। বার্তাটি হলো, কথা বললে চুপ করিয়ে দেওয়া হবে, সুমনের পরিণতি হবে, জনপ্রিয় হলে ভেঙে দেওয়া হবে, স্বাধীন কণ্ঠস্বর হলে মামলার জালে আটকে রাখা হবে। কিন্তু এই হিসেব এখন আর শুধু দেশের সীমানার মধ্যে নেই,
ব্যারিস্টার সুমনের বন্দিত্ব এবার অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টে উঠেছে। অস্ট্রেলিয়ান ফেডারেল পার্লামেন্টের এমপি জেমি চ্যাফি প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছেন। তার আগে নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টেও বিষয়টি আলোচিত হয়েছিল। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাঙালি কমিউনিটির সদস্যরা তার কাছে উদ্বেগ জানিয়েছেন যে ব্যারিস্টার সুমন দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সরব ছিলেন, দরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে কাজ করেছেন এবং তার বিরুদ্ধে মামলাগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। জেমি চ্যাফি আরও বলেছেন, মানবাধিকার রক্ষা কোনো দেশের একান্ত অভ্যন্তরীণ বিষয় নয়, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব যে কোনো দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা সেটি দেখা। কথাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের সরকার যতই বলুক এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, বাস্তবতা হলো যখন রাষ্ট্র নিজের নাগরিকের অধিকার রক্ষা করতে ব্যর্থ হয় তখন সেই ব্যর্থতা আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়েই যায়। ব্যারিস্টার সুমন তো একা নন। এই একই ছবি আমরা দেখি সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের ক্ষেত্রেও। পৃথক 8টি মামলায় আসলে জামিন পাওয়ার পরও নতুন মামলায় আবার তাকে গ্রেপ্তার দেখানো হলো। দেশের সর্বোচ্চ আদালতে একদিন যিনি আইনের অভিভাবক ছিলেন, আজ তিনি সেই আইনের গোলক ধাঁধায় ঘুরপাক খাচ্ছেন। এটা কি বিচার ব্যবস্থার শক্তির প্রমাণ, নাকি বিচার ব্যবস্থাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার নগ্ন উদাহরণ? আপনারাই বিচার করবেন। সাংবাদিকদের ক্ষেত্রে একই চিত্র। কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন উদ্বেগ জানাচ্ছে যে 4 জ্যেষ্ঠ সাংবাদিক প্রায় 600 দিন ধরে কারাগারে, অথচ চার্জশিট দেওয়া হয়নি। 600 দিন অভিযোগপত্র ছাড়া, বিচার ছাড়া, শুধু আটক। এটাকে কি বলা যায়? আইনের শাসন, নাকি রাষ্ট্রের পক্ষ থেকে একেবারে স্পষ্ট বার্তা যে কলম ধরলেই পরিণতি, সাংবাদিক হলে এই পরিণতি হবে? সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটাতে আসি এবার। আইনজীবীরা, দেশের আইন অঙ্গন আজ বিপন্ন, আইনজীবীরা আজ নিরাপদ নন। 16টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, বার অ্যাসোসিয়েশন ও ল সোসাইটি যৌথভাবে বাংলাদেশের বার কাউন্সিল এবং বার নির্বাচনকে ঘিরে রাজনৈতিক হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। সম্প্রতি অভিযোগটা কি? অন্তত 23টি বার অ্যাসোসিয়েশনে আওয়ামী লীগপন্থী বা স্বতন্ত্র আইনজীবীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছে, ভয়ভীতি দেখানো হয়েছে, হয়রানি করা হয়েছে। 300-র বেশি আইনজীবী তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আর সবচেয়ে নগ্ন ঘটনা হলো গত 30শে জুন বাংলাদেশ বার কাউন্সিলে সম্পূর্ণ বিএনপি জামায়াত সমর্থিত 15 সদস্যের অ্যাডহক কমিটি বসানো হয়েছে 1 বছরের জন্য। আন্তর্জাতিক সংগঠনগুলো বলছে এটি গণতান্ত্রিক নীতির সরাসরি লঙ্ঘন। আইন পেশার স্বাধীনতাকে দলীয় আনুগত্যের শর্তে বেঁধে দেওয়া হয়েছে। ব্যারিস্টার সুমনের বন্দিত্বের রাজনৈতিক তাৎপর্য এতে আরো স্পষ্ট হয়, কারণ একজন আইনজীবীকে জেলে রাখা, সাবেক প্রধান বিচারপতিকে মামলার পর মামলায় ঘোরানো, সাংবাদিকদের দীর্ঘদিন আটক রাখা, আর একই সঙ্গে বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনগুলোর নির্বাচনী প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা, এসব আলাদা আলাদা কোনো বিষয় নয়। এগুলো একটি রাজনৈতিক প্রকল্পের অংশ, যেটা শুরুতেই বলেছিলাম। লক্ষ্য একটাই, বিচারের অঙ্গনের ভেতর স্বাধীনতার কণ্ঠস্বর মুছে দেওয়া, কোনো বিরোধী মতামতকে তোয়াক্কা না করা এবং একটি রাজনৈতিক দলকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া। সরকারের সমর্থকরা এখন হয়তো বলবেন, না আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমিও বলছি একেবারেই কেউ নয়, আইনের ঊর্ধ্বে কেউ নয় আসলে। কিন্তু আইন কি সবার জন্য সমানভাবে প্রয়োগ হচ্ছে কিনা সেটা তো জিজ্ঞেস করবেন। যখন একজনের জামিন বারবার স্থগিত হয়, আরেকজনের জামিন হয় নিমিষে, ক্ষমতায় বসার আগেই খুনের মামলার আসামি জামিন নিয়ে প্রধানমন্ত্রী হয়ে যান, সাজাপ্রাপ্ত আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সংসদ সদস্য নির্বাচিত হয়ে যান, যখন এক দলের আইনজীবীরা বার নির্বাচনে নির্বিঘ্নে মনোনয়ন পান, অন্য দলের আইনজীবীরা মনোনয়নপত্রই তুলতে পারেন না, তখন যখন এক পক্ষের রাজনৈতিক সংশ্লিষ্টতা অপরাধ, আরেক পক্ষের আনুগত্য হচ্ছে পুরস্কার, তখন সেটি আইনের শাসন নয়, সেটি ক্ষমতার শাসন। আইন তখন বিচারের হাতিয়ার থাকে না, হয়ে যাচ্ছে রাজনৈতিক প্রতিশোধের পরিশীলিত প্রযুক্তি। আর সরকার ভাবছে কি? সরকার ভাবছে আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক থাকলে এসব সমালোচনা থামিয়ে দেওয়া যাবে, ভাবছে কূটনৈতিক পিঠচাপড়ানি যথেষ্ট, ভাবছে আমেরিকা পাশে থাকলে মানবাধিকার, গণতন্ত্র, বিচার এসব নিয়ে বেশি মাথা ঘামানোর আসলে দরকার নেই। হয়তো সত্য, কিন্তু এর বিকল্প সত্যও আমরা জানি।
রাষ্ট্রের বৈধতা তৈরি হয় নিজের নাগরিকের সঙ্গে সম্পর্ক বিদেশি মহলের স্বীকৃতিতে, সেটা হয় না। যে সরকার নিজেকে গণতান্ত্রিক বলে দাবি করে কিন্তু ভিন্ন মতের মানুষকে মামলার জালে আটকায়, সাংবাদিকদের 600 দিন কারাগারে রাখে বিনা বিচারে, আইনজীবীকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে, সাবেক বিচারপতিকে মামলার ঘূর্ণিতে রাখে, সে সরকার আসলে নিজের বিরুদ্ধে নিজেই চার্জশিট লিখছে। শুধু দেশে নয়, আন্তর্জাতিক মঞ্চেও। প্রতিটি অন্যায় আটকাদেশ, প্রতিটি স্থগিত জামিন, প্রতিটি বাতিল মনোনয়নপত্র, প্রতিটি রাজনৈতিক মামলা, সব রেকর্ড থাকছে নিশ্চয়ই। আজ অস্ট্রেলিয়ার সংসদে উঠছে, কাল ইউরোপের মানবাধিকার ফোরামে উঠবে, পরশু আন্তর্জাতিক আইনজীবী সংগঠনগুলো আরও সরব হবে। 16টি আন্তর্জাতিক সংগঠন ইতিমধ্যে যৌথ বিবৃতি দিয়েছে। এই স্রোত সরকার চাইলে থামাতে পারবে না, কারণ মানবাধিকার কোনো বিলাসী শব্দ নয়, এটি রাষ্ট্রের বৈধতার ভিত্তি। আইনজীবীদের স্বাধীনতা গণতন্ত্রের সাজসজ্জা নয়, এটি নাগরিক স্বাধীনতার শেষ প্রতিরক্ষা। একজন নাগরিক যখন রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ায় তখন তার পাশে দাঁড়ান আইনজীবী। সেই আইনজীবীকেই যদি রাজনৈতিক আনুগত্যের পরীক্ষায় বসানো হয়, যদি বান নির্বাচনে দাঁড়াতে না দেওয়া হয়, যদি পেশাগত সংগঠনকে দলীয় শিবিরে পরিণত করা হয়, তাহলে বিচার ব্যবস্থা শুধু দুর্বল হয় না, এটি শেষ হয়ে যায়, রাষ্ট্রের প্রতিশোধের যন্ত্রে পরিণত হয়। ব্যারিস্টার সুমনের মুক্তির প্রশ্নটা এখন আর শুধু একজন মানুষের কারাগার থেকে বের হওয়ার প্রশ্ন নয়, এটি বাংলাদেশের আদালত এখনো নাগরিকের শেষ আশ্রয় কিনা সেই প্রশ্ন, আইনজীবীর পেশাগত স্বাধীনতা আছে কিনা সেই প্রশ্ন, সাংবাদিক নির্ভয়ে কলম ধরতে পারবেন কিনা সেই প্রশ্ন, সাবেক বিচারপতিও আইনের নামে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন কিনা সেটাও সেই প্রশ্ন। এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো, একটি রাষ্ট্র কি তার নাগরিকের মৌলিক অধিকারের বিনিময়ে ক্ষমতার আসন ধরে রাখতে পারে কিনা, কতদিন ধরে রাখতে পারে? ভয় দিয়ে নিরাপত্তা কেনা যায়, সম্মতি নয়। মামলা দিয়ে মানুষকে বন্দী করা যায়, সত্যকে নয়। আদালতের দরজায় তালা ঝুলিয়ে রাখা যায়, কিন্তু ন্যায় বিচারের প্রশ্ন কি মুছে ফেলা যায় কি? একজন মানুষকে বছরের পর বছর দোষী সাব্যস্ত না করে আটকে রাখা কি ন্যায় বিচার? নাকি এটা নতুন বাংলাদেশে নয়া বন্দোবস্তের নামে আরো ভয়ঙ্কর অন্যায়, আরো নিষ্ঠুর সংস্করণ? ভালো থাকবেন সবাই।